পদ্মর দেওয়া সাক্ষীতেই বেকসুর খালাস করে দেওয়া হলো অগ্নিজিৎকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভজন মিত্তিরকে কাঠগড়ায় তুলেছে গীতা। এরপর সওয়াল জবাব চলতে থাকে। গীতা তখন ভজন মিত্তিরকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে, আপনার কি নাম? ভজন মিত্তির বলে, তুই আমার নাম জানিস না? কিরে বল, তুই আমার নাম জানিস না? গীতা বলে, আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছে আপনি শুধু সেই উত্তরটাই দেবেন। আপনার কাছে আমি অন্য কোনো কথা জানতে চাইনি। এরপর হুজুরও বলে দেয় উনি যা যা প্রশ্ন করছেন সেই উত্তরগুলো দিন। ভজন মিত্তির বলে, আমার নাম ভজন মিত্তির। আর তখন গীতা পরবর্তী প্রশ্ন করে, কি করেন আপনি? তখন ভজন বলে, আমি ওকালতি করি। এরপর গীতা বলে, আর কি করেন? অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে না গীতার প্রশ্নগুলো। ভজন মিত্তির তখন বলে, মানেটা কি? আমি আর কি করতে পারি? কি করব আমি শুধু ওকালতি করি। গীতা বলে, না মানে এই যে আপনি একেবারে জোচ্চুরি করেন, ঠক জোচ্চুর একজন মানুষ আপনি। তখনই ভজন মিত্তির বলে, অবজেকশন ইওর অনার। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, না ইওর অনার, আমি একটা কথা বুঝতে পারছি না যে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে কি করে একজন উকিলকে অবজেকশন জানায়। তখনই হুজুর বলে, ভজন মিত্তির, আপনি আপনার বাক্যকে একেবারে ঠিকঠাকভাবে প্রয়োগ করুন, এই রকম কথা বলবেন না। এরপর ভজন মিত্তির হুজুরের কাছে ক্ষমা চায়। গীতা তখন বলে, আপনি তো স্বীকার করে নিলেন যে এই ফোনটা আপনার, তা এই ফোন থেকে আপনি বড়বাবুকে ফোন করেছিলেন কেন? আপনার কাছে এই নাম্বারটা সেভ করা ছিল বলে একেবারে ডিরেক্ট ফোন করেছেন। আপনি কি করে জানলেন যে ওখানে একটা হত্যাকাণ্ড হবে? তখনই ভজন মিত্তির বলে, না মানে আমার মনে হয়েছিল, আমি যখন ওখানে পৌঁছাই তখন দেখি যে অগ্নিজিৎ মুখার্জির হাতে একটা অস্ত্র রয়েছে আর উনি ওটা নিয়ে ভেতরে যাচ্ছিল, তাই আমি গেস করেছিলাম। তখন গীতা বলে, আচ্ছা, আপনাকে নেমন্তন্ন ওখানে কে করেছিল? আপনাকে তো নেমন্তন্ন কেউ করেনি, আর আপনি কি করে জানলেন যে ওখানে পদ্মর বিয়ের অনুষ্ঠান হচ্ছে? এরপর ভজন মিত্তির নিজের কথায় নিজেই ফেসে গেছে। কি বলবে কি করবে কিছুই ভজন মিত্তির বুঝে উঠতে পারছে না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হলো, আপনি কোনো উত্তর দিতে পারছেন না কেন? উত্তরটা দিন। ভজন মিত্তির বলে, এরপর আমি জানতে পেরেছিলাম সেই জন্যই গিয়েছিলাম। তখনই গীতা বলে, ভুল ইওর অনার, উনি জানতেন না, উনি ইচ্ছে করে মিথ্যে বলছেন। আসলে উনি সবটাই জানতেন, কারণ পরিকল্পনাটা তো করেছিলেন উনি। তাই প্ল্যান মাফিক অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসাবে বলে আগে বড়বাবুকে ফোন করেছিল, তারপর পদ্মকে মারার চেষ্টা করা হয়েছিল। এরপর বড়বাবু যখন আসলো তখন দেখলো অগ্নিজিৎ মুখার্জির হাতে রয়েছে সেই ছুরিটা, কিন্তু সেই ছুরিটা আসলে বাঁচার জন্য, পদ্মকে বাঁচানোর জন্য তোলা হয়েছিল পিঠ থেকে, কিন্তু বেচারা অগ্নিজিৎ মুখার্জি এখানে ফেসে গেছে। হুজুরের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। ভজন মিত্তির যে সব কেসে জড়িত রয়েছে সেটাও প্রমাণ করে দিয়েছে গীতা। তারপরেই ভজন মিত্তিরকে বলে, আপনি যেতে পারেন, আপনাকে আর কোনো সওয়াল জবাব করার ইচ্ছা আমার নেই। আমার পরবর্তী সাক্ষী পদ্মরানী দাসকে আমি কাঠগড়ায় ডেকে নেব। এরপর হুজুর পারমিশনও দিয়ে দেয়, আর পদ্মরানী দাসকে কাঠগড়ায় ডাকা হচ্ছে। অন্যদিকে কৃপান মনে মনে ভাবে, কিছুতেই আমি মেহেককে অন্য কারুর হতে দেব না। মেহেক ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন তার পাপা সসম্মানে বাড়ি ফিরে আসে। আর ঠিক তখনই ফোন করেছে কৃপান। অন্য একটা নাম্বার দিয়ে ফোন করেছে বলেই প্রথমে বুঝতে পারিনি মেহেক, আর বলে, কে বলছেন? কৃপান তখন বলে, আমি কৃপান বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি মেহেক। শুনলাম তোমার নাকি বিয়ে টিয়ে ঠিক হয়েছে, আমি কিন্তু তোমাকে অন্য কারোর হতে দেব না। এরপরেই মেহেক বলে, তুমি এসব কি বলছো? কৃপান তখন বলে, কেন, আমি ভুল কিছু তো বলিনি। এরপরেই মেহেক বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন বাসবও না। তখনই কৃপান বলে, কেন? আমি তো সেই প্রথম ছেলে যাকে তুমি ভালোবাসার কথা বলেছিলে, যাকে প্রথম তুমি হাক করেছিলে। এরপর মেহেক বলে, চুপ করো, আমি আর অতীতের সেই কুৎসিত দিনগুলোর কথা মনে করতে চাই না। তার মধ্যেই চলে এসেছে গিনি, আর বলে, কি হয়েছে, কে ফোন করেছে? তখনই কৃপানের কথা বলে দেয় মেহেক। এরপর গিনি ফোনটা নিয়ে বলে, শোনো, তুমি একদম মেহেককে জ্বালাতন করবে না আর ফোন করবে না। তখনই কৃপান বলে, ও আমার গার্লফ্রেন্ড, ওকে যখন ইচ্ছা আমি ফোন করব, ওর বিয়ে কিন্তু আমি অন্য কারোর সাথে হতে দেব না। গিনি তখন বলে, মুখ সামলে কথা বলো, তোমার সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। এরপরেই কৃপান বলে, আর আপনি কেন এসবের মধ্যে রয়েছেন? এসেছিলেন তো ওই একটা বস্তি থেকে, আবার বড় বড় কথা বলছেন। গিনি তখন বলে, মুখ সামলে কথা বলো, তোমার কাছ থেকে আমি এসব জানতে চাইও না। এরপর ফোনটা কেটে দেয় কৃপান।
তখনই কাব্য এসে বলে, তুই কাকে ফোন করেছিলিস? তুই আবারও মেহেককে ফোন করেছিলিস কেন? তখন কৃপান বলে, কারণ আমি মেহেকের বিয়ে অন্য কারোর সাথে হতে দেব না, ওকে আমি খুব ভালোবাসি দি ভাই। কাব্য বলে, তুই ভালোবাসিস না ওকে, তুই যা করেছিস, তুই এখন সমাজের চোখে একজন দাগী অপরাধী, আর মেহেক তোকে কোনো দিন বিয়ে করবে না, কথাটা জেনে রাখিস। কৃপান তখন বলে, সেসব বললে তো হবে না, আমি ওকে ভালোবাসি, ওর দিকে যে চোখ তুলে তাকাবে তাকেও আমি শেষ করে দেব। কাব্য তখন বলে, এনাফ ইজ এনাফ, আর কত অন্যায় করবি তুই? তোর জন্য আমার স্বস্তিকের সাথে সম্পর্কটা ভেঙে গেছে, ওই বাড়িতে বউ হয়ে যাবার আমার কথা ছিল, সেটাও শেষ হয়ে গেছে। শোন কৃপান, এরপরেও যদি তুই বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। এরপর কৃপান বলে, আমি করব, আমি মেহেকের বিয়ে ভাঙবো, দেখি তুই আমাকে কি করে আটকাতে পারিস। এর মধ্যেই বাড়ির মেয়েরা এসে বলে, গিনি বৌদি কে ফোন করেছিল? কৃপান। কি বলছে কৃপান? তখনই গিনি বলে, কৃপান এটাই বলছে মেহেকের বিয়েও হতে দেবে না। একটা কথা ঠিক মেহেক, জানো তো যে কৃপান তোমাকে পাগলের মতন ভালোবাসে। হ্যাঁ আমি জানি ও একজন অপরাধী। তখন মেহেক বলে, চুপ করো গিনি বৌদি, এই সমস্ত কথা আমি আর ভাবতে চাই না, ও আমাদের অনেক ক্ষতি করেছে, তাই আমি কখনো ওকে মেনে নেব না। গিনি বলে, দেখো তুমি শান্ত হও, ও সেদিনকার নেশার ঘোরে এই কাজটা করে ফেলেছিল, তারপর একের পর এক অপরাধ ঢাকতে আরও অপরাধ করে গেছে, কিন্তু এটা সত্যি কথা যে ও তোমাকে ভালোবাসে, আর ও তোমাকে কোনো বিপদে ফেলতে পারবে না, কারণ টোটকা আছে না আমার বোন গীতা মুখার্জি। এরপরে পদ্মরানী দাসকে সওয়াল জবাব শুরু করে গীতা, আর বলে, আপনি এবারে পুরোটা বলুন তো কি হয়েছিল? আপনি ওনাকে ফাঁসাতে চেয়েছিলেন, তার মানে আপনি তো মেন কালপ্রিট। আর ঠিক তখন পদ্মরানী দাস বলে, না না, আমি ওনাকে ফাঁসাতে চাইনি। তখন গীতা বলে, তাহলে উনি আপনাকে মারতে চেয়েছিল? কিন্তু পদ্ম তখন বলে, না, বড়বাবু তো আমার বাবার মতন, উনি কখনোই এরকমটা করবে না। গীতা বলে, তাহলে আপনি ওনাকে ফাঁসিয়েছেন। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, অ্যাডভোকেট গীতা মুখার্জি, আপনি সব কি বলছেন? ও এরকম কখনোই করতে পারে না। তার মধ্যে গীতা বলে, শুনুন হুজুর শুনুন, যে মানুষটা এর নামে খারাপ কথা বলছি বলে প্রোটেস্ট করছে, সেই মানুষ নাকি পদ্মরানী দাসকে মারতে চাইবে, সেটা কি আদৌ সম্ভব? যাই হোক পদ্মরানী দাস, এবার আপনি বলুন ঠিক কী কী হয়েছিল। পদ্ম শুরু থেকে শেষ পর্যন্ত বলে, আর এটাও বলে সে দেখেছে অন্য কাউকে মারতে, আর সে অন্য কেউটা কে সেটা তো বলতে পারবে না, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি তার বাবার মতন, অগ্নিজিৎ মুখার্জি কখনোই তাকে মারতে চায়নি। আর এই কেস জলের মতন পরিষ্কার হয়ে যায়, আর হুজুরও অগ্নিজিৎ মুখার্জিকে বেকসুর খালাস করে দেয়, আর এটার জন্য গীতার অনেক ভালো লাগে। অগ্নিজিৎ মুখার্জি তো গীতার কাছে বলে যে তুমি আমাকে ঋণী করে দিলে। গীতা তখন বলে, বাবা আমি সবসময় সত্যের পক্ষে থেকেছি, আর আজও সত্যের পক্ষেই আছি। এদিকে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি গাড়ি করে বাড়ি ফিরছিল, ঠিক সেই মুহূর্তে কৃপান তার দলবলকে নিয়ে এসে রাস্তা আটকায়। আর অগ্নিজিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, রাস্তা আটকালে কেন? কৃপান তখন বলে, আঙ্কেল 5:30টার সময় মেহেককে দেখতে কেউ আসবে না, কারণ আমি মেহেককে ভালোবাসি, আজকের লগ্নে আমি মেহেককে বিয়ে করব। এরপর ঠাস করে অগ্নিজিৎ মুখার্জি চড় মেরে দেয় কৃপানকে, আর কৃপান বন্দুক ধরে অগ্নিজিৎ মুখার্জির দিকে, যা দেখার পরে গীতা আরও বেশি করে রেগে গেছে।